ফারদিন বাসর ঘরে ঢুকেই খাটের উপর বসা নববধূর দিকে তাকিয়ে প্রশ্ন করল। এই যে আব্বু, আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে আমিও সেই কারণেই করেছি। আপনি কি মানুষ? এই, তুই কি বলতে চাইছিস? না, মানে আপনি কি দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ, এখন ডাকাবি না, নাহলে মেরে তোর দাঁত লাল করে দেবো। আহ, আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছেন তাই না? কিভাবে পারলেন আপু সিনিয়র খালাতো বোনের বান্ধবী হয়ে জুনিয়রকে বিয়ে করতে? ভালোই পারছি। তো এখন বেশি কথা না বলে ওই দিকে আয়, বাসরাত করতে হবে। মানে? ফারদিন অবাক হয়ে কথাটি বলল। জান্নাত এক পা করে ফারদিনের দিকে আসতে লাগলো। ফারদিন মতলব ভালো না দেখে পেছাতে লাগলো, কিন্তু কপাল বেশিক্ষণ সায় দিল না। অল্প কিছু যাওয়ার পরেই ফারদিনের পিঠ দেয়ালে ঠেকলো। এদিকে জান্নাত ফারদিনের একদম কাছাকাছি চলে আসলো। ফারদিন হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছে। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ফারদিন ভাবতে লাগলো জান্নাত কী করতে চাইছে। এমন সময় সে খেয়াল করলো জান্নাত তার ঠোঁট দুটো ফারদিনের দিকে এগিয়ে আনছে। ফারদিন বুঝে গেল জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গেল, কিন্তু বুঝতে পারলো জান্নাত তার হাতটা নিজের হাত দিয়ে চেপে ধরে আছে। উপায়টা পেয়ে ফারদিন চোখ বন্ধ করে ফেলল। অবশেষে জান্নাত তাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজালো বেশি। ফারদিন চিৎকারও দিতে পারছে না। অবশেষে জান্নাত তাকে ছাড়লো। ঠোঁটগুলো কেটে রক্ত পড়ছে দেখে ফারদিন চুপ করে দাঁড়িয়ে রইল। মা বউ, আর একটু আদর করি? না না না। ওকে, তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। জান্নাত ফ্রেশ হতে গেলে ফারদিন গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলো। ফারদিন খুব ভালো একটা ছেলে, কিন্তু তবুও যে বউয়ের অত্যাচার সহ্য করছে, আসলে তা না। ওর মা ফাতিমার কথাই আজকের রাতটা জান্নাতকে মাফ করে দিল সে। জান্নাতের সাথে ফারদিনের সাপে নেউলের সম্পর্ক, কারণটা জানতে হলে পিছনে যেতে হবে। ফারদিনের পরিবারের সদস্য 3জন। ফারদিন, বড় ভাই ফাহিম আর মা ফাতিমা। তার বাবা নেই। বাবার ছোট একটা বিজনেস ছিল, যেটা এখন ফাহিম সামলায়, আর ফারদিন এখনও পড়াশুনো করে। তারা সবাই গ্রামে থাকে, কিন্তু এখন সবাইকে ছেড়ে ফারদিনকে ঢাকায় যেতে হবে। সে সারাদিন মা ফাতেমার কাছে শুয়ে রইল। কলেজ লাইফ শেষ করে ফারদিন কাল থেকে ভার্সিটিতে যাবে। ঢাকাতে তার এক খালা থাকে, সেখানেই উঠবে। মনে আনন্দটাই অন্যরকম, কিন্তু ভয় একটাই, র্যাগিং নিয়ে একটু চিন্তা আছে। তাও মনে অনেক আনন্দ তার। রাতে ফারদিন চলে আসলো স্বপ্নের শহর ঢাকায়। খালা দুটো ছেলে মেয়ে, সিনিয়র খালাতো বোন আর সমবয়সী ফারদিনের সাথে পড়ে তারই খালাতো ভাই। পরের দিন সকালে রেডি হয়ে চলে গেল ভার্সিটিতে। গেটের সামনে দাঁড়িয়ে ফারদিন ভাবতে লাগলো ভিতরে গেলে কি হবে, র্যাগিংয়ে কি পড়তে হবে। এসব ভাবতে ভাবতে ভিতরে গেল। একটু যেতেই একটা বড় ভাই ডাক দিল। ফারদিন ভদ্র ছেলের মতো ওনার সামনে গেল। নতুন এসেছিস? জি ভাইয়া। আমার সাথে আয় তো। কেন ভাইয়া? তোকে মেহেদি ভাইয়া ডেকেছে। মেহেদি ভাইকে? আর আমাকে চেনে কিভাবে? ওই বেশি কথা বলছিস কেন? আসতে বলছি, আয়। কোনো কথা না বলে ফারদিন ওনার সাথে ক্যান্টিনে গেল। গিয়ে দেখলো কিছু বড় ভাইয়া বসে আছে। ফারদিন বুঝতে পারলো আজ কপালে খারাপ কিছু আছে। বড় ভাইয়া একজনকে বলল, কিরে মেহেদি কই? ওয়াশরুমে গেছে। ফারদিন দাঁড়িয়েছিল, তখনই কেউ একজন আসলো। ওনাকে ফারদিনে চেনা মনে হলো। এমন সময় মেহেদি ভাই বলে উঠলেন, তুমি ফারদিন না? ভাইয়া। আমাকে চিনতে পেরেছিস? আমি মেহেদি। তুই যখন ক্লাস 7-এ পড়তি, আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তোকে আমার এখনও মনে আছে। তুমি নীলাকে ভালোবাসতে তাই না? তোর নীলাকেও মনে আছে? এতক্ষণে চিনছি তোমাকে। আরেকজন বড় ভাই মেহেদি ভাইকে বলে উঠল, কিরে, তুই চিনিস ওকে? হুম। ও ওকে ফারদিন, তুমি তাহলে যাও। ওই কই যাবে ও? আরে ওকে এখন আমাদের প্রয়োজন। মেয়েদের সাথে আমাদের এবার শত্রুতামে জমবে মামা। অনেক জ্বালিয়েছে আমাদের, এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিফেন্ডার। ভাইয়া আপনি কি বলছেন? তুই এখানে এসে বস, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আর এত ভালো মানুষ হওয়ার ভাব ধরতে হবে না। আমি জানি তুই কেমন। কই উঠছিস? খালার বাসায়।
মানে সাথীর বাড়িতে? সাথী তোর খালাতো বোন, আমাকে পটিয়ে দিবি? তবে ওর একটা বান্ধবী আছে, নাম জান্নাত। শালির জন্য কিছু করতে পারি না, তো এখন এসব বাদ দে, বস এখানে। তারপর একটা শান্তির নিঃশ্বাস ফেলে ফারদিন ওনাদের সাথে বসলো। ওনারা ভার্সিটির সব আগের কথা বলতে লাগলো। ফারদিন শুনে বুঝলো যে ভার্সিটিতে মেয়েদের রাজত্ব চলে, যার কারণে ছেলেদের নাম নেই। ছেলে আর মেয়েদের মাঝে তুমুল ঝগড়া, তাই ফারদিনকেও ওনারা সাথে নিয়ে নিল। মেহেদি ভাই সবার সাথে ফারদিনের পরিচয় করিয়ে দিলেন আর বললেন আজ থেকে তারা সবাই বন্ধু। যাক, অবশেষে শান্তি। ভার্সিটির প্রথম দিনেই এতটা পাওয়ার পেয়ে যাবে সেটা সে ভাবতেও পারেনি। ক্লাস শেষ করে ওদিনের মতো বাসায় চলে আসলো সে। বাড়িতে এসে সাথী বলে, ফারদিন শোন, ভার্সিটিতে তুই আমাকে চিনিস না, আমিও চিনি না, মনে থাকবে? জি আপু। পরের দিন ভার্সিটিতে যেতেই একটা আপু ডাক দিল। ফারদিন তাকিয়ে টাসকি খেয়ে গেল। দেখতে পুরোই পরি। মেয়েটা নীল ড্রেস পরে এসেছে, ফারদিনের প্রিয় রং, তাই তাকে আরও সুন্দর লাগছে। ফারদিন ভাবতে লাগলো খোদা হয়তো তাকে নিজ হাতেই বানিয়েছেন। সে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটির সাথে তার খালাতো বোন সাথী আপুও আছে। তখন উনি আবার ডাক দিলেন, কি রে পিচ্ছি, এভাবে তাকিয়ে কি দেখিস? না কিছু না, কিছু বলবেন? এদিকে আয় তো পিচ্ছি। আপনি আমার থেকে মাত্র 3 বছরের সিনিয়র, তাহলে আমাকে পিচ্চি বলেন কিভাবে? ওকে, তা ভার্সিটিতে কি নতুন নাকি? কেন? তুই অনেক কিউট, তাই তোকে একটু র্যাগিং দেবো। ফারদিন চুপচাপ দাঁড়িয়ে রইল। তখনই মেহেদি ভাই আসলো। জান্নাত, তুই ওকে ধরেছিস কেন? বুঝতে পারলো মেয়েটার নাম জান্নাত, তবে মনে পরিণামে সেভ হয়ে গেল। সেটা কি তোকে বলতে হবে? ও আমার ছোট ভাই, তাই ওকে ধরলে আমি তোকে ছাড়বো না। আর সাথী, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, ছেলেটাকে র্যাক দিতে ভালোই লাগবে। ফারদিন ওদের দিকে খেয়াল না করে পাশের একটা আপুকে পটাতে শুরু করলো। যেহেতু সে একটু কিউট, তাই পাশের আপুটাও শরম পেতে লাগলো। জান্নাত আপুর নজর ফারদিনের উপর পড়তেই একটা ধমক দিল। এই, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীকে পটানো? আপু, অনেক তো ভার্সিটিতে রাজত্ব করেছো, এবার থেকে আর পারবে না। সো ভালো হয়ে যাও, বাই। এই বলে ফারদিন সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলো। ওই দিন ক্লাস করে বাসায় ফিরল সে। তারপরের দিন ভার্সিটিতে গিয়ে সবাইকে খুঁজতে লাগলো। হঠাৎ কেউ একজন ফারদিনকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে দরজা লাগিয়ে দিল। ফারদিন টান সামলে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ক্লাসরুমটা পুরো মেয়েতে ভর্তি। আমাকে এখানে আনা হয়েছে কেন? তুই কালকে কি বলেছিলি? কখন? যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি। তোর বাসা কোথায় রে? গ্রামে। ফারদিনের কথা শুনে সবাই হেসে দিল। ফারদিন কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলো। গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেড়ে নিবি? কিছুদিন যেতে দিন, সব টের পেয়ে যাবেন। গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলে, এত কিউট দেখতে। তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? সিংহ সব জায়গায় সিংহই থাকে, বিড়াল সে কখনই হয় না। রাখ, আমি তোর গ্রামে খোঁজ নিয়ে দেখেছি তুই কেমন হিংস্র। গ্রামে খোঁজ নিতে যায়েন না। কেন, তোর সব কিছু ফাঁস হয়ে যাবে তাই? না, খোঁজ নেওয়ার পর থেকে আমাকে ভয় পাবেন তাই। ফারদিন ভিলেনের লুক নিয়ে কথাটা বলল। জান্নাত বলে, ও তাই নাকি? আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা তো দরকার যে একটা ছেলে ফার্স্ট ইয়ারে হয়ে একদিনে লাস্ট ইয়ারের ছেলেদের বশ হয়ে গেছে, মানে কিছু তো আছে তার মাঝে। ব্যাককলের দল সব, সরেন, আমি বাইরে যাব। কথাটা বলার পর ফারদিন সবার মুখে ভয়ের ছাপ দেখতে পেল। তখন সে একটু ভাব নিয়ে দরজার কাছে চলে আসলো। দরজাটা খোলার আগে আবারও পিছনের দিকে ফিরে বলল, বাইরে এই ঝুলে থাকা মুখ নিয়ে যাবেন না, তাহলে সবাই বুঝে যাবে যে ফার্স্ট ইয়ারের ছেলে আপনাদের গেম বাজিয়ে দিয়েছে। সো স্মাইল। এই বলে ফারদিন বাহিরে বেরিয়ে আসলো। বাহিরে বেরিয়ে দেখে মেহেদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে। ফারদিন বের হতেই তারা অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কে মেরেছে ওরা? মারবে? তাও আমাকে? বের হলে ওদের মুখটা দেখো, শুকিয়ে কাঠ হয়ে থাকবে। তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার না খেয়ে বেরিয়েছিস। ও ওইটা টর্চার রুম নাকি? ও ওইটা টর্চার রুম নাকি?
ওদের যা ভয় দেখিয়েছি ওটা সবাই এখন আমার সাথে কথা বলে হিসাব করে বলবে। তাই নাকি? হুম। তারপর জান্নাতরা বের হলো। ওনাদের শুকনো মুখ দেখে মেহেদি ভাইসহ বাকি সবাই হাসতে লাগলো। ওই জান্নাত শোন, এবার সিংহ এনেছে আমাদের দলে। দেখবো কিভাবে তুই আমার পাওয়ার ঝাড়িস আমাদের সামনে। জান্নাত কিছু না বলে চলে গেল। তারপর ফারদিন সবাইকে নিয়ে একটা জায়গায় বসলো। আচ্ছা সারা, ভার্সিটির মেয়েদের লিডার কয়জন? 5 জন। এই 5 জনের লিডার কি জান্নাত? হুম। ওকে, প্রথমে এটা বলো, জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে বা কাউকে কি ভালোবাসে? না, কেন? আর বাকি 4 জনের কোনো ক্রাশ বা ভালোবাসার মানুষ বা বয়ফ্রেন্ড আছে? আছে, সাথীরও নাই। কিন্তু কেন বলতো? শোনো, মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথাই উঠবস করে। কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সবসময় মন থেকেই পছন্দ করে। আর তাই তাদের সেই কমচুরির জায়গাটার ফায়দা তুলতে হবে। ফারদিনের কথা শুনে মেহেদি ভাইসহ সবাই হাঁ করে তাকিয়ে রইল। ফারদিন তাদের জিজ্ঞাসা করলো, কি হলো? তুই সত্যিই হারামি। ধন্যবাদ। এখন ওদের ক্রাশগুলোকে আমাদের টিমের একটা ভালো পথ দিয়ে দাও, তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি 3 জন আমাদের টিমের কথা চলবে। ওকে। আর জান্নাতকে আমি দেখে নিব, কিন্তু তার আগে জান্নাত সম্পর্কে কিছু জানতে হবে আমাকে। শোন তাহলে, জান্নাত হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা অনেক বড় লোক এবং এই ভার্সিটির সভাপতি। আর ওকে দেখতে যত সুন্দরী ততটাই অহংকারী। কোনো ছেলেকে সে পাত্তা দেয় না। ওকে, বাকিটা আমি দেখে নেব। এখন যা বললাম তাই করো। ওকে, লাস্ট ইয়ারে নির্বাচন কিন্তু 12 দিন পরে। সো যা করার তা তাড়াতাড়ি কর। তুমি যাও তো, চিন্তা করো না। তারপর ক্লাস করে ফারদিন বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে পড়তে বসার সময় তার কলেজের একটা মেয়ের কল আসলো। সে রিসিভ করলো। কি রে সুমি, তুই এখন কল দিয়েছিস কেন? ভাই, আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামের একটা মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিয়েছে। তো স্যার কি বলল? কলেজে যা করেছেন তা সব বলে দিয়েছে, আর বলে দিয়েছে আপনার সাথে যেন না লাগতে যায়। ওকে, ভালো থাকিস। বলেই কলটা কেটে দিল। পরের দিন কলেজে যেতেই দেখলো জান্নাত সহ সবাই বসে আছে। ফারদিন ওনাদের কাছে গেল। কি ম্যাডাম, আমার খোঁজ নেওয়া শেষ? কি বলল প্রিন্সিপাল? তুই জানলি কিভাবে? আপু, আমি যেই কলেজে পড়ে এসেছি ওই কলেজে প্রিন্সিপালের রাজত্ব চলতো না, চলতো আমার রাজত্ব। সো আমার কলেজে খোঁজ নেবেন, আর আমি জানবো না এটা কখনো হয় না। তুই হয়তো জানিস না, এটা গ্রাম না শহর। আর এই ভার্সিটির সভাপতি আমার বাবা। সাথী, এটা তোর খালাতো ভাই, তাই না? ওরে ছেড়ে দে। আমার মা ওরে নিজের ছেলের মতো আদর করে। বাদ দে ওর কথা। না না, আমার বাবা সভাপতি, তাই এই ছেলেকে তো নিয়ে খেলবই। ও তাই নাকি? আপনি কি ভয় দেখাচ্ছেন? না, সাবধান করে দিচ্ছি। বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দেবো। জান্নাতের কথাটা শুনে ফারদিন জোরে হেসে দিল। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কি হলো, হাসছিস কেন? আপু, আমাকে চাইলেই বের করে দিতে পারো, কিন্তু পরে ভার্সিটিতে মুখ দেখাবে কিভাবে? মানে? আমাকে বের করে দিলে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওকে বের করে দিয়েছো। তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না, মেয়েরাও হাসবে আর থুতু দেবে। আই আই আই! তুমি রাখলে তোমাকে একদম পরীর মতো লাগে, তা কি তুমি জানো? বলে ফারদিন পিছন ফিরে চলে আসলো। জান্নাত পিছন থেকে ডাক দিয়ে বলল, তোকে ভার্সিটি থেকে বের করবো না, তোকে ভার্সিটিতে রেখেই সাহায্য করবো। ওকে। সেখান থেকে এসে ফারদিন মেহেদি ভাইয়াদের কাছে বসলো। কিরে, এখন কি করব? এখন কাজ হলো ওরা কি প্ল্যান করতেছে তা আমাদের জানতে হবে। কিভাবে? ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে। আমাদের দলের কয়েকটা মেয়েকে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। তুই রাজনীতি করলে তো দেশটারে কাঁপিয়ে রেখে দিতিস। এই জন্যই তো রাজনীতিতে চাই না। রাজনীতি করবি? থুর, ফাউল কথা কম বললো তো। ওকে। তোমরা থাকো, আমি যাই।
এভাবেই 4-5 দিন চলে গেল। জান্নাত ফরদিনের পিছনে লেগে আছে। স্টুডেন্ট লিডার নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। ফরদিন জানে যে নির্বাচনে ছেলেরা সবাই এবার সহজেই জিতবে, কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখন তাদের টিমে চলে এসেছে। তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে। সকালে ফরদিনের ফোনে একটা কল আসলো। ভার্সিটির একটা ছেলে ফোন দিয়েছে। কিরে, এখন ফোন দিয়েছিস কেন? ভাই, আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারছে, তুমি আসো তাড়াতাড়ি, টর্চার রুমে মারছে। ওকে, আমি এক্ষুনি আসতেছি। ফোন কেটে ফরদিন ভাবতে থাকলো, সমস্যা হলে তো মেহেদি ভাই ফোন দিত, এই ছেলেটা কেন দিল? সে মেহেদি ভাইকে ফোন দিল। ভাই, ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? না, কেন? আরে, একটা ছেলে কল দিয়ে বলল জান্নাত নাকি আমাদের একজনকে মারছে। ফারদিন, এটা জান্নাতের সেল। তুই ভুলেও ওর কথা শুনিস না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ভার্সিটিতে যাব, সমস্যা যাই হোক। এখন তুমি একটা কাজ করো। কি কাজ? এটা করতে পারবে? পারবো। তাহলে আমি ভার্সিটি যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দিব। ফরদিন ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ঢোকার আগে মেহেদি ভাইকে কল দিয়ে জানলো সব ওকে আছে। তাই কোনো কিছু চিন্তা না করেই সে ভিতরে গেল। ছেলেটার সামনেই দাঁড়িয়েছিল। ভাই, ওরা ভিতরে আছে, তুমি যাও। ওকে। ভিতরে গিয়ে ফরদিন হালকা চমকে উঠল। দিন বদলায় রাত 12টার দিকে, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। ছেলেটি ফরদিনকে লক্ষ্য করে বলল, ওই ওরা ভিতরে আছে, তুমিও যাও। ওকে। কথাটা বলেই সে ভিতরে গেল। ভিতরে গিয়ে সে হালকা চমকে উঠল। ফরদিন ভাবতে লাগলো, দিন বদলায় রাত 12টায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। সমস্যা হলে তো মেহেদি ভাইয়ের ফোন দেওয়ার কথা, এই ছেলেটি ফোন দিল কেন? সন্দেহ হওয়ায় সে মেহেদি ভাইকে ফোন দিল। ভাই, ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? না, কেন? আরে, একটা ছেলে। ফরদিন সব খুলে বলল। ফারদিন, এটা জান্নাতের সেল। তুই ভুলেও ওর কথা শুনিস না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা, ভার্সিটিতে যাব, সেটা হাজার সমস্যা হোক, এখন তুমি একটা কাজ করো। কি কাজ? এটা করতে পারবে? পারবো। তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দেবে। ওকে, ভালো থেকো। বলেই সে ফোনটা কেটে দিল। তারপর ফরদিন ভার্সিটির দিকে চলতে লাগলো। ভিতরে যাওয়ার আগে মেহেদি ভাইকে কল দিয়ে জানতে পারলো সব কিছুই ওকে। তাই কোনো কিছু চিন্তা না করেই সে ভিতরে গেল। গিয়ে দেখে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। ফরদিন ওর কাছে গেল। ভাই, ওরা ভিতরে আছে, তুমিও যাও। ওকে। বলে সে ভিতরে গিয়ে হালকা চমকে উঠল, কারণ ভিতরে জান্নাত ছাড়া আর কেউ নেই। ফরদিন বুঝলো পরিবেশ গরম হবে, তাই সে রুমের উপরের এক কোণায় থাকা ছোট জানালায় তাকিয়ে দেখে নিল যে মেহেদি ভাই ক্যামেরা নিয়ে পৌঁছেছে কিনা। মেহেদি ভাই ক্যামেরা নিয়ে চুপ করে বসে আছে, তাই চিন্তা ছাড়াই বুকটা টান নিয়ে দাঁড়ালো। কি হলো, এখানে ডাকলেন কেন? তোকে আজকে সবাই মেরে ভার্সিটি থেকে বের করবে। কেন, আমি কি করেছি? তুই কিছুই করিসনি, করবো আমি, আর দোষ দিব তোর, তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নেবে। শোনেন, আমাকে গর্তে ফেলতে গিয়ে আবার নিজেই গর্তে পড়ে যায়েন না আবার। ওকে, তুই দেখ কে পড়ে করতে। তারপর জান্নাত নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেললো। তারপর নিজ থেকেই চিৎকার করে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর সে কান্নাকাটি করে দরজা খুলে বাইরে এসে পড়ল। ফরদিন এই সুযোগে মেহেদি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিল। বাইরে এসে সে দেখলো হাজারো ছাত্রছাত্রী তার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে চুপচাপ কিছু না বলে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে চলে গেল। সে বুঝতে পারল জান্নাত বাইরে এসে বলেছে যে ফরদিন তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে বা নানান কিছু। 1 ঘন্টার মধ্যে সভাপতি সহ সব ক্যামেরা এসে গেল। সভাপতি ফরদিনের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছেন। প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে কিছু ছেলে মেয়ে ফরদিনের শাস্তির দাবিতে মিছিল করছে। ভিতরে ফরদিন আর মেহেদি ভাই দাঁড়িয়ে সেগুলো শুনছিল। তখন প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই ফারদিন যে কিনা ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলেই জানতাম, 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছো। তা হঠাৎ করে এমন কাজ করতে গেলে কেন, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার,
মিটিং কি আরও করবেন নাকি এটা এখানেই শেষ করে দেব? মানে? মানেটা বলছি, স্যার আপনার রুমের প্রজেক্টটা একটু চালু করতে পারি? কেন? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। তারপর মেহেদি ভাই সব কিছু রেডি করলো এবং ফরদিন ভিডিওটা প্লে করে দিল। সবাই হাঁ করে দেখতে লাগলো। ভিডিওটা দেখে জান্নাতের চোখ কপালে উঠে গেল। ভিডিও শেষ হবার পর ফরদিন মোবাইলটা নিয়ে নিল। স্যার আমি জানি না জান্নাত আপুর কি বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয়। ভালো থাকবেন। বলে মেহেদি ভাই সহ ফরদিন বেরিয়ে এলো। বাইরে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে ভার্সিটির স্টুডেন্টদের একটা গ্রুপে ভিডিওটা শেয়ার করে সবাইকে চেক করতে বলল। মুহূর্তেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। সো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসো। ভালো থাকবেন সবাই। বলেই সে ক্যান্টিনে চলে গেল। ওই দিন আর ক্লাস করা হয়নি। দুপুরে বাসায় খেয়ে একটু ঘুম দিল ফরদিন। বিকেলে মোবাইলে চিল্লানিতে তার ঘুম ভাঙলো। দেখলো মেহেদি ভাইয়ের ফোন। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে যাচ্ছে। পরের দিন কলেজে গিয়ে ফরদিন দেখলো জান্নাত আর দুইটা বান্ধবী বসে আছে। সে ওদের কাছে গেল। আপু মন খারাপ? জান্নাত ওর গলা শুনেই চোখ রাঙিয়ে তাকালো। ফরদিন হালকা ভয় পেলেও বাইরে সেটা বুঝতে দিল না। তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নেব। আরে আপু, একবার বেজ্জতি হয়ে আক্কাল ঠিকানা আসেনি নাকি? আবার বেজ্জত হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কোড়াল মারবে বলে দিলাম। সেটা সময়ই বলে দেবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসতেছে, কিছু করবে না? আমি দেখবো তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি। ভালো থেকো, বাই। বলেই ফরদিন চলে এলো। জান্নাতের হয়তো রাগে চুল ছিঁড়তে মন চাইতেছে, আর ফরদিনের মন চাইতেছে হাসতে। নির্বাচনের দিন সব ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে ফরদিনের মাথা উল্টা চক্কর খেয়ে গেল। জান্নাত পাশ করেছে। জান্নাত আসলো ওদের কাছে। ফরদিনকে বলে, কি কেমন চকমা দিলাম? আমার সাথে লাগতে এসেছ? এরকমই হাঁটতে হয়। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিদ বলে না, জিদ বলে ক্ষমতা ছিনিয়ে আনাটাকে। জান্নাত হেসে দিয়ে ফরদিনের দিকে কেমন জানি একটা লুক নিয়ে তাকালো। এবার তোর গলার কাটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমাকে করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো আমি। প্রয়োজনে তোর গলায় কাটাও হব, তারপরেও গলা কাটা হব আমি। না পারবি ফেলতে আর না পারবি খেতে, মনে রাখিস সেটা। বলে সে জ্বলতে জ্বলতে চলে গেল। ফরদিন কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় বাসায় এসে যখন বইটা নিয়ে বসেছিল, তখনই বাড়ি থেকে মা ফাতেমার ফোন এলো। আম্মু বলো। একটা খুশির সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর? তোর ভাই ফাহিম যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকেই বাসায় আসবো। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলের বাসে মেহেরপুর ফিরে এলো ফরদিন। 10 দিন বাসায় কাটিয়ে ফাহিম ভাইয়ের বিয়ের সব ঝামেলা শেষ করলো। তারপর আবারও গেল ভার্সিটিতে। তাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি। তবে এই 10 দিন সে জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছে। ফরদিন জান্নাতের কাছে গেল। কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাই বিয়ে করেছে তাই। ও, তা তোরা কয় ভাই বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে থাকে? আম্মু, ভাবি, ভাইয়া আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে আসে। তার মানে তোর আম্মু নেই, তাই তো? তোদের গ্রামের নামটা যেন কি? কেন? এমনি। তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। এভাবেই কেটে গেল 3 মাস। ভার্সিটিতে গ্রীষ্মকালে ছুটি পড়ে গেছে। ফরদিন সব কাজ শেষ করে দুপুরের বাসে বাড়ি ফিরল। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলা শেষ করে ফরদিন নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকতেই সে আঁতকে উঠল। ভূত দেখার মতো চমকে গিয়ে সে আবারও বাহিরে চলে এলো।
কী রে, এভাবে দৌড়ে বাইরে আসলি কেন? না, এমনি আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হওয়ার কি আছে, মেয়েটা তো সত্যিই আছে তোর রুমের ভিতরে। কি? কি না? জি। আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পরে আসছি। ওকে। বলেই ফাতিমা চলে গেল। তারপর ফরদিন রুমের ভিতরে চলে গেল। কিরে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাইরে গেলেই তোর আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরেই যাইতেছি। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি করব। বলেই ফরদিন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এসে দেখে জান্নাত রুমে নেই, তাই সে রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেল। সবাই একসাথে বসে খেতে লাগলো। তখনই ফাহিম বলে উঠল, শোন ফারদিন, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? ফরদিনের কলিজাটা কাঁপছিল, কি না কি বলে ভেবে। আমরা তোর বিয়ে ঠিক করেছি তো খালাতো বোনের বান্ধবী জান্নাতের সাথে। ফাহিমের কথা শুনে ফরদিনের গলার ভাত আটকে গেল, তাই সে কাঁদতে লাগলো। সবাই মিলে পানি খাইয়ে তাকে থামালো। কি রে, কি হয়েছে তোর? না, কিছু না। তুমি কি যেন বলছিলে? তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়া, উনি আমার 3 ক্লাস সিনিয়র। তো কি হয়েছে? এখন চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কথা আছে। ওকে। বলে ফরদিন চুপচাপ খেয়ে রুমে চলে আসলো। এখন সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত তাকে বিয়ে করতে চাইছে কেন? নিশ্চয়ই ফরদিনের উপর প্রতিশোধ দিবে, এসব ভাবছিল ফরদিন। তখনই জান্নাত রুমে আসলো আর তাকে দেখে মুচকি হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম? হুম। এটা তো কিছুই না, তোর লাইফে এমন চমক আরো অনেক বাকি। ওই ওই। আর কিছু বলার আগেই ফাহিম ডাক দিল, ফারদিন ছাদে আয়। আসি। যা সাথে যা প্রশ্ন আছে একেবারেই করিস, না হলে আবার মনে ডাউট থাকতে পারে। আপনাকে আমি দেখে নেব। বলেই ফরদিন ছাদে চলে আসলো। ভাইয়া, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছো? তোর থেকে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা, এটা বাদ দিলাম। তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলেছে, তোর যাওয়া থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আমাদের। তারপরও তোমরা ওকে এই বাড়ির বউ বানাতে চাইতেছো? মেয়েটা খুব ভালো, আর আম্মু নিচে কথা দিয়েছে, আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়ায় কতটা পাকা। ভাইয়া, তোমরা বুঝতেছো না। আমরা বুঝছি, তুই বুঝছিস না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। ফারদিন মনে মনে বলতে লাগলো, পিছনে বাঁশ নিয়ে কোন শালায় ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সব কিছুই জবাব নেগেটিভই আসবে। কিরে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিছো বা নিজের বাড়ির বউ বানাতে চাইছো, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দেবে। ওর বাবা কখনোই মেনে নেবে না। এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা? বাসে চাইলে ওকে বুঝে সুঝে বাসায় পাঠিয়ে দাও। ফাহিম মোবাইলে কি যেন খুঁজে বের করে ফারদিনের সামনে ধরল। এইটা জান্নাতের বাবা না? হুম। তাহলে এটা দেখ, জান্নাতের বাবা নিজে ওনার মেয়েকে আম্মুর হাতে তুলে দিয়ে গেছে। কপালে হাত দিয়ে ফারদিন ছাদে বসে গেল। শেষ আশাটাও ভেঙে গেল, তার লাইফটা শেষ। জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে যে তা বলার মতো না। বিয়ে কবে? 25 তারিখ। তারপরও ভাইয়া, আমাকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গুন্ডি। জান্নাত ঠিকই বলেছিল। কেন? জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলেছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি। তুই এমন কেন রে ফারদিন? কি বলবে ফারদিন কিছুই ভেবে পাচ্ছে না, তাই মনে মনে বলল, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে চাচ্ছি। তোমরা দেখতেছো ওর উপরটা আর আমি দেখতেছি ওর আসল চেহারাটা।
শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা, ও এসেছে কবে আর কি কি বলেছে একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ওই দিন বিকেলে জান্নাত আমাদের বাসায় আসে। তারপর আমাদের সব কিছু আম্মুর কাছে খুলে বলে, বলেই প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পারিস না, তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপরেও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবাও পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে, তার জন্য না খেয়ে থেকেছে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। ফাহিমের মুখে এগুলো শুনে ফারদিন হাঁ হয়ে গেল। এত এত সব কিছু হয়ে গেল আর সে কিছুই জানে না। তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদের কিছু বলতে নিষেধ করেছে। ও, কাল বিকেলে আম্মু আমাকে কি বলেছে জানিস? কি? বলেছে এই কয়েকদিনে নাকি জান্নাতকে আম্মুর অনেক পছন্দ হয়েছে। এটা শোনারই বাকি ছিল। যাও, তুমি আর যা ভালো লাগে করো। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলে ফাহিম নিচে চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে ফারদিন সামনে টানতে লাগলো। কি করবে মাথায় কাজ করছে না। ফাতিমার সাথে কথা বলতে হবে। ফারদিন নিজে ফাতিমার কাছে গেল, দরজায় নক করলো। আম্মু, আসবো? আসো। আম্মু, কিছু কথা বলার ছিল। ঘোরপেচ না করে সোজা বলে ফেলো। আম্মু, আমি চাইছিলাম বিয়েটা 2 বছর পরে করতে। জান্নাতকেই বিয়ে করব, কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করেছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুই ঢাকায় থাকবি। ওইখানে তুই আর বৌমা দুজনে পড়ালেখা করবি। বলে রুম থেকে বেরিয়ে এলো সে। ফাতিমা বিয়ের আগেই বৌমা বলছে, মানে মেয়েটার খুব পছন্দ হয়েছে, তাই আর কোনো পথই খোলা নেই বিয়ে করা ছাড়া। না, কিছু ভাবতে পারছে না ফারদিন। মাথাটাও ভীষণ ব্যথা করছে। এখন এসব নিয়ে ভাবা যাবে না। নিজের রুমে চলে আসে। রুমে এসে শুয়ে পড়ল ফারদিন। কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে গেল। কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হলো না। হঠাৎ ঘুমের মধ্যেই কেউ ফারদিনের পায়ের উপরে পা রাখলো। তার ঘুমটা ভেঙে গেল। তার তাকিয়ে দেখে জান্নাত বই পড়ছে ফারদিনের পাশে বসে। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠল সে। ওই, আপনি আমার বিছানায় উঠেছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম আর আমার বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। আসছে এটা নিজের রুম বানাতে। খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, নাহলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুমে আর এই খাটেই ঘুমাবো। ওকে, আপনিই থাকেন, আমিই গেলাম। বলেই ফারদিন রুম থেকে পাশের রুমে চলে আসলো। মাথা ব্যথাটা এখনও শেষ হয়নি, তাই আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই ফারদিন ঘুমিয়ে গেল। সকালে হাতের আঙুলে গরম কিছু লাগায় ফারদিন লাফিয়ে উঠল। তাকিয়ে দেখে জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙুলে তাকিয়ে দেখে কফি লাগানো। ফারদিন বুঝলো আঙুলটাকে কফিতে গোসল করিয়েছে জান্নাত। এই শেষ নবাব, জাগিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলেই তো উঠে যেতাম। এভাবে কফিতে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গিয়েছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাকে নিয়ে যেতে হবে। জান, আপনাকে আটকে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। হাসবে না কাঁদবে এটা নিয়ে ভাবতে লাগলো ফারদিন। সবার অভিশাপ হয়তো আজকে এসে তাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতেই সে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে জান্নাত বিছানায় বসে তার মোবাইল টিপছে। মোবাইলটা নিতে চাইলে জান্নাত সেটা সরিয়ে ফেলে। ওই, আপনি আমার ফোনটা নিয়েছেন কেন? চেক করছি কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে গেল ফারদিন। প্যারায় আর রাগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসায় বলে সে চুপচাপ হজম করে নিয়েছে। কি রে, তুই এখনো রেডি হচ্ছিস না কেন?
হচ্ছে। বলেই সে রেডি হতে লাগলো। রেডি হয়ে দুজন মিলেই গেল। গিয়ে দেখে সবাই বসে আছে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে ফারদিন আকাশ থেকে পড়ল। যাক, দোষটা জান্নাত নিজের উপর নেওয়ায় ভালোই হয়েছে। জান্নাত, আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেতে বসো। ফাহিমের কথা শুনে ফারদিন আরও বেশি অবাক হলো। তার মানে জান্নাত পাশ দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে, আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এসব ভাবতে ভাবতেই নাস্তা শেষ করে ফারদিন রুমে চলে আসলো। রুমে বসে বসে মোবাইল টিপছিল সে। হঠাৎ জান্নাত এসে হাজির হলো রুমে। বাস কি আরও আছে? থাকলে দিয়ে যান। আরে এ তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল লাগিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখবো। বিয়ে তো আরও 5 দিন, সো এই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফটা তেজপাতা করবেনই, সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন দাঁড়িয়েন না। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পর যে যার যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলেই হালকা হেসে বলে গেল। মানিটা আর ফারদিনের বোঝার বাকি রইল না। যাক, তারপর আবারও একটু ঘুমিয়ে নিল সে। দুপুরে ফাতেমা এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিল সে। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলো। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করবে বলে রেডি হচ্ছিল, তখনই জান্নাত রুমে আসলো। কি রে, কোথাও যাবি নাকি? হুম। পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আম্মুকে বলতে হবে নাকি? ভালোই ভালোই রাজি হয়ে যাবি। আচ্ছা চলেন। এই তো, গুড বাই। তারপর জান্নাতকে নিয়ে ফারদিন গ্রাম ঘুরতে বের হয়েছে। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর ফারদিন শুধু রাস্তায় চিনিয়ে দিচ্ছিল আর পাহারা দিচ্ছিল। জান্নাত গিয়ে একটা নদীর পাশে বসে পড়ল। তাই ফারদিনও কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পিছন থেকে তৌফিক ডাক দিল। তৌফিক ফারদিনের গ্রামের বেস্ট ফ্রেন্ড। সে কাছে আসলো। কি রে, কি অবস্থা? এই তো ভালো। তা তোর কি খবর? চলছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছে। তুই নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তৌফিকের কথাটা শুনেই জান্নাত ফারদিনের দিকে রাগী চোখে তাকালো। কোন মারিয়া? আমি কোনো মারিয়া টারিয়াকে চিনি না। ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আয়। আর উনি কে? ফারদিন কিছু বলার আগেই জান্নাত বলে উঠল, আমি ফারদিনের খালাতো বোনের বান্ধবী। ফারদিন হাঁ করে জান্নাতের দিকে তাকালো। তৌফিক চলে যেতেই জান্নাত রাগে আগুন হয়ে গেল। আসলে আপু। আর কিছু বলতে পারল না ফারদিন। তার আগেই ঠাস করে একটা চর গালে বসিয়ে দিল জান্নাত। আগে জানতাম তুই শয়তান, এখন তো দেখছি তুই লুচ্চামিও করিস। ফারদিন চুপ করে গালে হাত দিয়ে বসে রইল। চল, এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যা সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর কাজিন, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। ফারদিন উঠে তাকে নিয়ে মারিয়ার কাছে গেল। গিয়ে দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। তখনই ফারদিনের মোবাইলে কল এলো। তাকিয়ে দেখে জান্নাতের কল। আমি তো আপনার সামনে, তাহলে আমাকে কল দিয়েছেন কেন? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো। খবরদার ভুলেও ফোনটা কাটবি না। চল। ফারদিন চুপচাপ মারিয়ার কাছে গেল। মারিয়ার চোখে হালকা পানি। ফারদিন তাকে দেখে এগিয়ে গেল। কেমন আছেন? ভালো। তুমি? ভালো। উনিকে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো ফারদিন, সরি তোমাকে ডাক দেওয়ার জন্য। আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবছো? আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। তুমি তো বিয়ের পরে অন্য কারো হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না। তাই এখন একটু জড়িয়ে ধরবো, প্লিজ না করো না। জান্নাত যদি দেখে তবে খবর আছে জেনেও ফারদিন টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিল। মারিয়া কান্না করে দিল।
ফারদিনের চোখের কোণ দিয়েও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সে মারিয়াকে ছেড়ে দিল। ভালো থেকো। বলেই মারিয়া চলে গেল। ফারদিন চোখের পানি মুছে জান্নাতের সামনে আসলো। রাগে জান্নাতের মুখ লাল হয়ে আছে। এটা শুধু বিয়ের পরে তুলবো, অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? তারপর আর কোনো কিছু না বলেই ফারদিন তাকে নিয়ে বাসায় চলে আসলো। 4 দিন পর সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথেই ফারদিন নিজের সব সুখকে মাটি চাপা দিয়ে দিল। রাত 12টার দিকে সে পুকুর পাড়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিল। মারিয়ার সাথে ক্লাস 9 থেকে ফারদিনের রিলেশন। জানালে সে সব কিছু শেষ করে দিল। মাকেও সে মারিয়ার ব্যাপারে বলতে পারেনি, কারণ দুই পরিবারের শত্রুতা ছিল। ফারদিন চোখের পানি মুছছিল। রুমে এসে দরজা লাগিয়ে পিছনে ফিরতেই ফারদিন দেখলো জান্নাত বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে সোফায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো এবং ফারদিনের পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চর বসিয়ে দিল। ফারদিন গালে হাত দিয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল। এটা দিয়েছি কেন জানিস? বউ থাকতে যে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস তাই। ফারদিন কিছু না বলেই হালকা একটু হাসলো। আজ থেকে চড় খাওয়ার অভ্যাসটা না করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা থাপ্পড় লাগিয়ে দেবো। ফারদিন চুপ করে বসে রইল। কিছু বলার আছে নাকি এভাবেই চুপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করছেন কেন? বর্তমান। ফারদিন আয়নায় গিয়ে ঠোঁটগুলো দেখতে লাগলো। বাহিরের দিকে না কাটলেও ভিতরটা কেটে রক্ত পড়ছে। সে মুখ চেপে সোফায় গিয়ে বসে রইল। জান্নাত বের হওয়ার পর ফারদিন ফ্রেশ হয়ে আসলো এবং বালিশ চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সকালে জান্নাতের শব্দে তার ঘুম ভাঙল। দুজনে নিচে গেল নাস্তা করতে। নাস্তায় ঝাল মুখে দিতেই ফারদিনের মুখের ভিতরটা জ্বলে উঠল। তাও হালকা কিছু খেয়ে সে রুমে চলে আসলো। ফারদিন রুমে বসে মোবাইল টিপছিল, তখনই জান্নাত আসলো। কিরে, মুখের ভেতর জ্বলতেছে? ফারদিন চুপ করে রইল। কি ঢাকায় যাবি না, না এখানে পড়ে থেকে মার খাবি? কোনটা? সময় হলে যাব, আপনাকে বলতে হবে না। বাহ, রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার উপর তো ক্রাশ খেয়ে আছে। তাই নাকি? ওকে সবাই ক্রাশ খায়, আমার উপরে তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চলেন। এখন তোর ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দেই। ফারদিনের ভিতরটা রাগে চলে যাচ্ছিল। সে জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের পা দিয়ে জান্নাতের পাগুলো চেপে ধরল। ও, তুই কি করছিস? ক্রাশকে আদর করব। ছেড়ে দে বলছি, নাহলে পরে তোর অবস্থা খারাপ করে দেবো বলে দিলাম। ফারদিন খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিল এবং দরজা লাগিয়ে দিল। জান্নাতের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ফারদিন জান্নাতের পেট ধরে শাড়িটা সরিয়ে দিল। ওয়াও, কি সুন্দর পেট আপনার। এই, তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে, হাত দেব না, কিস করব, চলবে? ফারদিন জান্নাতের পেটে কয়েকটা কিস করলো। জান্নাত ভয়ে চোখ বন্ধ করে রাখলো। এবার আর কোথায় কিস করব বলেন? ছাড়া পেলে তোকে না মেরেই ফেলবো আমি। ছাড়ার আগে আমি আপনার যা সম্মান আছে তা সব কেড়ে নেব। কথাটা শুনেই জান্নাত বড় বড় চোখে ফারদিনের দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। এভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার ডানা না ভাঙলে আপনার ফরফরানি বন্ধ হবে না। আমি চাই তুই এটা কর, কারণ তুই এটা করলে আমার কাছে হেরে যাবি, আর আমি চাই তুই আমার কাছে হেরে যা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, আমিও দেখে নেব আপনাকে। বলেই সে জান্নাতের বাঁধন খুলে দিল। জান্নাত কিছু না বলেই রুম থেকে ছুটে গেল। কিছুদিন পর ফারদিন জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলো এবং একটা বাসা ভাড়া নিল। পরের দিন দুজনেই ভার্সিটি গেল। সবার সাথে দেখা করার পর ফারদিন মেহেদি ভাইয়ের সাথে আড্ডা দিয়েছিল। তখনই জান্নাত তার বান্ধবীদের নিয়ে ফারদিনকে ডেকে পাঠালো। ফারদিন জান্নাতের কাছে গেল, দেখলো জান্নাত হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডেকেছেন কেন? এই পেপারে একটা সাইন লাগবে তোর, তাই। কিসের পেপার? তোর আর আমার ডিভোর্স পেপার। এটাতে সাইন করার ঠিক 6 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি? সাইন করা এটাতে। আমি তো তোকে জ্বালাতেই বিয়ে করেছি। তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য? না, আমি বলছিলাম 6 মাস বেশি হয়ে যায় না আপু? এই চুপ, কে তোর আপু? ও সরি,
আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। যতদিন আমাদের মাঝে বিয়ের রিলেশনটা আছে ততদিন আপু ডাকবে না, বলে দিলাম, নাহলে সবাই সন্দেহ করবে। ওকে। কি বলছিলে বল এবার। আসলে 6 মাস এটা তো বেশি সময়। আমার একজন চেনা উকিল আছে, আপনি চাইলে 3 মাসে ডিভোর্স করাতে পারবো আমি। কথা বলতে বলতেই ফারদিন সাইন করে দিল। তোর মুক্তি পাওয়ার জলদি বেশি, তাই না? এই নেন পেপার। জান্নাত পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফারদিনের উপরেই উড়িয়ে দিল। আমি কি 3 মাসেরটার জন্য ট্রাই করব? চুপ, তোর মুক্তি পাওয়া আমি বের করছি। তোর কোনো কিছুই করতে হবে না, আমি 1 বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে এনেছি। সরি, আর বলবো না, তারপরেও এটা করেন না। চুপ, আর একটা কথা বললে না সময় বাড়বে বলে দিলাম। যা এখন, আর আমি যে তোর বউ এটা যেন কেউ না জানে। ওকে। ফারদিন সেখান থেকে চলে এলো। তার সারা শরীর রাগে জ্বলছিল। সে ভাবলো জান্নাতের কিছু একটা করতেই হবে। বিকেলে ক্লাস শেষ করে সে খাবার নিয়ে বাসায় ফিরল। বাসায় এসে দেখলো জান্নাত রুমের দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে কাঁপছে। ফারদিন কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলো জান্নাতের প্রচুর জ্বর। সে তাড়াতাড়ি পানি আর কাপড় নিয়ে এসে মাথায় জলপট্টি দিতে লাগলো এবং ডক্টর ডাকলো। ডক্টর এসে ওষুধ দিয়ে গেলেন। ফারদিন জান্নাতের পাশে বসে জলপট্টি দিয়েছিল আর তার ঘুমন্ত চেহারাটা দেখছিল। সে নতুন করে জান্নাতের উপর ক্রাশ খেলো। ঘুমন্ত জান্নাতকে একদম পরীর মতো লাগছিল। এসব ভাবতে ভাবতেই ফারদিন তার পাশেই ঘুমিয়ে গেল। সকালে গালে জ্বর পড়াতে তার ঘুম ভাঙল। দেখলো জান্নাত অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, মারলেন কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে? আসলে আমি ইচ্ছে করে। চুপ, একটা কথা বলবি না। আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি। তুই একা পেয়ে সুযোগ নিতে চেয়েছিলি। গত রাতের পর থেকে ফারদিনের মনে জান্নাতের জন্য মায়া জন্ম নিয়েছিল। সে কোনো জবাব দিতে পারল না। সে ভাবলো সে কি জান্নাতকে ভালোবেসে ফেললো। ফারদিন অনলাইন থেকে খাবার নিয়ে জান্নাতের জন্য টেবিলে রেখে ভার্সিটিতে চলে গেল। দুপুরে সে ক্যান্টিনে বসেছিল, তখনই তার মোবাইলটায় বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করে তাকিয়ে ফারদিন দেখলো তার মা কল করেছে। তাই সে তাড়াতাড়ি রিসিভ করলো। আম্মু বলেন। বৌমার শরীর ভালো না, আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে। ওই, তোর বউয়ের চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি? আম্মু আমি তো। চুপ, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই বাসায় যা, আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না, আর ভার্সিটিতে যাবি না বলে দিলাম। ওকে। আর এখনই তুই বাসায় যা, আমি বৌমাকে ফোন দেবো একটু পরে বলে দিলাম। ওকে। বলেই সে ফোন রেখে দিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে ফারদিন বাসায় চলে আসলো। এসে দেখে জান্নাত খাটে শুয়ে টিভি দেখছে। আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলছেন? যা শুনেছে তোকে তাই বলেছি। আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য, তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকে রেখে দিই। কোনো কিছু না বলেই ফারদিন ফ্রেশ হয়ে নিজের সব কিছু নিয়ে পাশের রুমে রেখে দিল। এই ফারদিন, একটু শুনে যা তো। কেন? কাজ আছে, তাড়াতাড়ি আয়। বলে ফারদিন জান্নাতের রুমে গিয়ে হাজির হলো। আমার পাগুলো ব্যথা করতেছে, একটু টিপে দিয়ে যা প্লিজ। আমি আপনার পা টিপে দিব? নাকি আম্মুকে ফোন দিয়ে বলবো তুই আমাকে সারাদিন কথা শুনিয়েছিস শরীর খারাপ হওয়ায়? ফারদিন হালকা একটু হেসে গিয়ে জান্নাতের পাগুলো টিপে দিতে লাগলো। পরের দিন সে ভার্সিটিতে গেল। অন্যদিনের মতো দিনটা কাটতে লাগলো। দুপুরে জান্নাত হঠাৎ এসে ফারদিনের সামনে দাঁড়ালো। আমার সাথে আয়। কেন? বেশি বকবক না করে আয়। ওকে। বলেই সবার সামনে থেকে উঠে ফারদিন জান্নাতের সাথে গেল। জান্নাত তাকে নিয়ে গিয়ে ক্যান্টিনের টেবিলের উপর উঠে দাঁড়ালো। অ্যাটেনশন গাইস। সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো। তোমাদের সবাইকে আজকে একটা কথা বলতে চাই। আসলে আমি আর ফারদিন স্বামী স্ত্রী। এই ছুটিতে আমাদের বিয়েটা হয়েছে, সো সবাই এটা মাথায় রাখবে, ফারদিনের স্ত্রী আছে। জান্নাত চলে গেল। সবাই জান্নাতের কথাটা শুনে হা হয়ে গেল। বিশেষ করে মেহেদি ভাই ফারদিনের দিকে জিজ্ঞাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। ফারদিন নেমে মেহেদি ভাইয়ের কাছে গেল। কিরে জান্নাত, এটা কি বলে গেল? হুম। আমি কিছু বুঝতেছি না, তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন? ফাহিম ভাইয়া আর আম্মু কোথায়? আম্মুর আর ভাইয়ের কথাই বর্তমানে কেউ বিয়ে করে? আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করেছে, আমাদেরকে মানুষ করেছে, পাশাপাশি কোম্পানির কাজ করতেও হয়েছে। তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে।
আম্মু যা করে আমার জন্য ভালোই করে। আর আম্মু জান্নাতকে একটু বেশিই পছন্দ করেছে। আর এখানে সব কিছু বলেছি আমি, কিন্তু জান্নাত এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে। ওকে, আচ্ছা প্রথম থেকে আমাকে সবটা খুলে বলতো। আর বলো না। ফারদিন সব কিছু খুলে বলল মেহেদি ভাইকে। সব শুনে মেহেদি ভাই মাথায় হাত দিলেন। তো এখন কি করবি? ও তো 1 বছর তোর জীবনটা শেষ করে দিবে, কি করবে এখন? ভাইয়া, উনি এই ভার্সিটিতে আছে আর 5 মাস, তাই এই কয়েকটা দিন সাবধানে থাকতে হবে। আচ্ছা, তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মুর কথায়, তাহলে ওর টর্চারগুলো সহ্য করছিস কেন? 2টা কারণে সহ্য করছি। প্রথমত, আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলতেছে। ও, দ্বিতীয় কারণ? জান্নাতকে ওরার সময় দিচ্ছি। যখন সে চিল পাখির মতো আকাশের কাছাকাছি চলে যাবে, তখনই টান দিয়ে মাটিতে ফেলবো। তখনই বুঝবে ফারদিন কি জিনিস। মানে হলো, চড়ুই পাখি থাকে মাথার উপরে, তাকে 1000বার মাটিতে ফেললেও তার কিছুই হবে না। কিন্তু চিল পাখি থাকে আকাশে, তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার আর ওড়ার ক্ষমতা থাকে না। তাই চড়ুই পাখিটা উঠতে উঠতে চিল পাখির জায়গায় যাক, তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দেব। তুই খারাপ সারা জীবনই থাকবে? জান্নাত ভাবতেছে আমি ওর দাস হয়ে যাচ্ছি, কিন্তু ও জানে না নিজের বিপদটাকেই টানছে। আগে কি করতে চাইছিস? জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে যেভাবেই হোক, তারপর ওর তেল বের করব আমি। আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস, ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে। সেটা তো জানি। আচ্ছা, আমার জানা মতে তোর লাইফে তো মারিয়া নামে একটা মেয়ে আছে, তার কি হলো? কি আর হবে, মারিয়াকে কিছুদিন ভুলে থাকতে হবে। জান্নাতের থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলবো। মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তো? তুই বিবাহিত যেন। মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে, সো এসব নিয়ে টেনশন করো না। আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না? তাও ঠিক, তুই তো চাইলে কয়েকটা বিয়েও করতে পারবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে। ধুর, বাদ দাও তো এসব কথা। এখন বাসায় চলে যাব, ভালো লাগতেছে না। থাকো, আমি গেলাম, কালকে কাজ আছে। বলেই ফারদিন সেখান থেকে চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। সন্ধ্যায় তার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে জান্নাত তার দিকে তাকিয়ে আছে। দুপুরে আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলি কেন? এমনি। আর আপনাকে কারণ বলতে হবে নাকি? বলতে হবে নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে এসেছিলি? ঠিকই বলেছেন। চুপ, বেশি বক বক করবি না, কারণ এই বাসাতেই শুধু আমার রাজত্ব চলবে। যা বলবো তার উত্তর দিবি শুধু। তাহলে আপনার বাসায় আপনিই থাকেন, আমি চলে যাই মেসে। যা। আমি বেশি না, আম্মুকে বলবো শুধু। আম্মুকে কষ্ট দিতে চাই না বলে আপনাকে সহ্য করছি, না হলে আপনার অবস্থা আগের মতোই করতাম। কিভাবে করবি? এটা তো ভার্সিটি না যে আমাকে হারিয়ে দিবি। এটা সংসার, আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না, কারণ সংসারের রাজত্ব চলে মেয়েদের। সো 1 বছর যা বলি তাই কর, নাহলে সারা জীবনের জন্য জ্বালাতেই থাকবো বলে দিলাম। এই জন্যই তো ছাড় পাচ্ছেন, না হলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না। কেন? মারিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিলাম না? যদি শিক্ষা হয়নি তোর? মারিয়ার কথা বলতে মাথায় একটা বুদ্ধি আসলো ফারদিনের। সে হু হু করে হেসে দিল। কি হলো, হাসছিস কেন? না, এমনি। ফারদিন মনে মনে ভাবলো জান্নাত তাকে ছেড়ে দিলে সে মারিয়াকে বিয়ে করবে। মারিয়া এমনিতেও জানে জান্নাত কেন বিয়ে করেছে। মারিয়া নেক্সট সেশনে এই ভার্সিটিতে উঠবে, আর জান্নাত চলে গেলে ফারদিনের রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। কিরে, ভাবনা সাগরে ডুব দিলি নাকি? যা করবি আজ থেকে সব বলবি, নাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। ওকে, তা এখন একটু প্রস্তাব করতে যেতে পারি? কি? যা ছাড়না। বলেই জান্নাত রুম থেকে চলে গেল। বাসায় রান্না করার মতো কেউ নেই, তাই ফারদিন খাবার অর্ডার করে খেয়ে আরামে একটা ঘুম দিল। সকালে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলো ফারদিন। এসে ক্যান্টিনে বসেছিল, তখনই এক ক্লাসমেট মেয়ে আসলো। মেয়েটা দেখতে পরীর মতো। আপনাকে একটা কথা বলা ছিল। বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে, বলবো বলবো ভাবছিলাম, আজ সুযোগ পেয়ে বলেই দিলাম। আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না? জানি, কিন্তু ওই আপুটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটাও আমি বুঝি। দেখো,
আমি তোমাকে ভালোবাসি, তুমি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারো। ফারদিন ভাবলো জান্নাতকে একটু সাহায্য করা দরকার। এমনি তো জান্নাতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। তাহলে চলো বিকেলে কোথাও কফি খেয়ে আসি। অবশ্যই, বলো কোথায় খেতে যাবে? কফি হাউসে খেলে কেমন হয়? ওকে, সময় মতো চলে আসেন। বলে ফারদিন সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো। জান্নাতকেও সে ভিতরে যেতে দেখলো। সবাইকে নিয়ে ফারদিন আড্ডা দিচ্ছিল। তখন জান্নাত এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখলো রাগে জান্নাতের চোখ মুখ লাল হয়ে আছে। রেগে আছেন কেন? কিছু বলবেন নাকি? জান্নাতের মুখে কোনো কথা নেই। হঠাৎ ঠাস করে ফারদিনের গালে একটা চড় বসিয়ে দিল সে। ফারদিন গালে হাত দিয়ে অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে রইল। তুই নীলাকে কি বলেছিস? নীলাটাকে? ও, একটু আগে রোম্যান্সের কথা বলে এখন ভুলে গেছিস নীলাকে? সরি, কার সাথে রোমান্টিক কথা বললাম? এই যে এই মেয়েটার সাথে। জান্নাত রাগী চোখে তাকিয়ে রইল। ওর নাম নীলা। নাইস নেম। নাইস নেম। কথাটা বলার সাথে সাথেই জান্নাত আরেকটা চড় গালে বসিয়ে দিল। গালে হাত দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে ফারদিন দেখলো রাগটা অনেক বেড়ে গেছে। কিন্তু সবার সামনে এভাবে চড় মারাটা ফারদিনের খুব খারাপ লাগলো। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না তোর? বাসায় বউ আছে মানে? আপনি বউ পেলেন কোথায় বাসায়? কেন, আমি তোর কি হই? আপনি বলেন তো, আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোনো কাজ করেছেন? এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন? আপনার থেকে ভারত পাকিস্তানের শত্রুতাও ভালো। কথাটা শুনেই জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফারদিন উঠে চলে যাওয়ার ভান করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপে ইশারায় বোঝালো আগুনে পেট্রোল দিতে। তারপর সেখান থেকে চলে যেতে যেতে ফারদিন ভাবলো, জান্নাত তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি। আপাতত মায়ে ফেলবো, তারপর বাকিটা দেখবো তুমি। ফারদিন ক্লাস না করে বাসায় চলে আসলো। শরীরটা বেশি ভালো না, তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিল। সন্ধ্যায় জান্নাতের ডাকে তার ঘুম ভাঙলো। কি হলো, ডাকতেছেন কেন? বাইরে আকাশ খারাপ হইতেছে, রাতে খাবার জন্য কিছু নিয়ে আয় তো যা। ঘুম না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলেও তো পারতেন। চুপ, বেশি কথা বলবি না, যা লাগবে না তো। বলেই মুখ বাঁকিয়ে জান্নাত রুম থেকে চলে গেল। ঘুমটা ভেঙে যাওয়ায় ফারদিন উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। দেখলো জান্নাত টিভি দেখছে। পানি খেয়ে ফারদিন রুমে চলে আসলো। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে রাতে ঝুম বৃষ্টি বা তুফান হবে। ফারদিন পড়তে বসে গেল। হঠাৎ অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখলো জান্নাত। কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আজকে তোর সাথে পড়তে বসবো। কেন? এমনি, বেশি কথা না বলে নিজের কাজ কর। ফারদিন নিজের পড়ায় মন দিল। জান্নাত তার উল্টো পাশে চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর ফারদিন খেয়াল করলো আকাশ গর্জন দিলে জান্নাত কেঁপে উঠছে। ফারদিন বুঝলো জান্নাত আকাশের গর্জন খুব ভয় পায় বলেই তার পাশে এসে বসেছে। জান্নাত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনও বাচ্চাই রয়ে গেছে ভেবেই ফারদিন মনে মনে হাসলো। হঠাৎ জান্নাত বলে উঠল, তোর হাতটা একটু ধরতে পারি? কি? তো হাতটা একটু ধরতে দিবি? হাত ধরবেন কেন? এমনি, ধরতে দিবি কিনা তাই বল। খারাপ মতলব না থাকলে ধরতে পারেন। তোর প্রতি খারাপ মতলব কোনোদিনও হবে না আমার। বলেই জান্নাত ফারদিনের হাতটা ধরল। এই প্রথম ফারদিনের হাতে সে হাত রেখেছে। অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না। ফারদিন খেয়াল করলো আকাশ যখনই গর্জন দেয় জান্নাত তার হাতটাকে জোরে আঁকড়ে ধরে। পড়া শেষ করে দুজনে খেয়ে নিল। তারপর রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর জান্নাত এসে ফারদিনের পাশে শুয়ে পড়ল। কি হলো, আপনি এখানে এভাবে শুয়ে পড়লেন কেন? এমনি বেশি কথা না বলে ঘুমা। আপনি এখানে থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাই। তোকে সোফায় যেতে বলছি আমি? চুপচাপ যেখানে আসিস সেখানেই ঘুমা, আর মাঝেই কোলবালিশটা থাকবে। ওকে। ফারদিন চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে রইল জান্নাত কি করে তা দেখার জন্য। প্রায় আধা ঘন্টা পর জান্নাত বলে উঠল, ফারদিন, তোকে একটা কথা বলার ছিল। ফারদিন কোনো উত্তর দিল না। কি রে, তুই কি ঘুমিয়ে গেছিস? তাও কোনো উত্তর না পেয়ে জান্নাত আস্তে করে ফারদিনকে জড়িয়ে ধরল। ফারদিন অবাক হয়ে গেল, কিন্তু চুপচাপ শুয়ে রইল।
জান্নাত তাকে জোরে চেপে ধরে আছে। 10 মিনিট পর ফারদিন বুঝলো জান্নাত ঘুমিয়ে পড়েছে। সে নিশ্চিত হওয়ার জন্য ডাকলো, ওই, আপনি এভাবে জড়িয়ে ধরছেন কেন? জান্নাতের কোনো সারা শব্দ নেই। ফারদিন চোখ খুলে দেখলো হালকা আলোয় জান্নাতকে পরীর মতো লাগছে। ফারদিনের নিয়ত উল্টাতে লাগলো, কিন্তু কারোর সুযোগ দেওয়া ঠিক না ভেবেই সে জান্নাতের নিষ্পাপ মুখটা দেখতে লাগলো। নিজের ক্রাশ যখন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে তখন অনুভূতিটাই আলাদা। সকালে ফারদিনের ঘুম ভাঙলে দেখলো সে নড়তে পারছে না। তাকিয়ে দেখলো কোলবালিশের নিচে পড়ে আছে, আর জান্নাত তাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে এক পা উপরে তুলে দিয়ে ঘুমিয়ে আছে। ফারদিন ফু দিয়ে জান্নাতের চুল সরাতেই সে জেগে উঠল। আপনার কোলবালিশ আমি না, আপনার কোলবালিশ নিচে পড়ে আছে। জান্নাত নিজেকে ছাড়িয়ে নিল। আমার কাছে আসলে কেন? সরি, কাছে আমি না, আপনি এসেছেন। আপনি রাতের অন্ধকারে একটা ছেলেকে একা পেয়ে সুযোগ নিয়েছেন। কি করেছি মানে? তোর কি মনে হয় তোর মতো খারাপ ছেলের সুযোগ নেব আমি? সেটা তো ঘুম থেকে উঠেই দেখতে পেলাম। চুপ, বেশি কথা বলবি না। যা এখন গিয়ে কফি বানিয়ে নিয়ে। যাচ্ছি। ফারদিন কফি বানিয়ে নিয়ে এসে দেখলো জান্নাত আবারও ঘুমিয়ে গেছে। ফারদিন তাকে ডাকলো, কি হলো, ডাকতেছিস কেন? কফি নিয়ে এসেছি, রেখে গেলাম, মনে চাইলে খেয়ে নিন। বৃষ্টির কারণে ফারদিন আর ভার্সিটিতে গেল না। দুপুরে সে অনলাইন থেকে খাবার অর্ডার করলো। দিনটা বারান্দায় বসে কাটাতে কাটাতে হঠাৎ তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে? নীলা, কালকে প্রপোজ করলাম আর আজকে ভুলে গেলেন? ও নীলা, সরি, কালকে জান্নাত আপু কারো কাছ থেকে প্রপোজ করার কথা শুনে আমাকে আপনার কাছে নিয়ে যান আর ওই সিন ক্রিয়েট করে। জান্নাত তো একটা পাগলি, ওর কথাই আমার খারাপ লাগে না। জান্নাতে তো বুদ্ধি একটু কম। কালকে বিকেলে কফি খেতে আসলেন না কেন? আরে কালকে জান্নাত অনেক প্রেশারে রেখেছিল, তাই আসতে পারেনি। কি বলেন, আপনি ঠিক আছেন তো? আরে হ্যাঁ, ওই ডানিটা আমার কিছুই করতে পারে না। নিজের বউকে কেউ ডাইনি বলে নাকি? ওইটা বউ নাকি রাক্ষসী? বলে বারান্দার দরজায় তাকাতেই ফারদিনের চোখ কপালে উঠে গেল, কারণ দরজায় জান্নাত দাঁড়িয়ে আছে। ফারদিন কী বলবে ভেবে পাচ্ছিল না। তখনই পরিস্থিতি সামাল দিতে সে নীলাকে ঝাড়ি দিয়ে উঠল। আমার এটা বউ না রাক্ষসী সেটা কি তোমার থেকে জানতে হবে? ফোন রাখ। একটু ভাব নিয়ে ফোনটা কেটে দিয়ে জান্নাতের দিকে ফিরে তাকিয়ে ভালো সাজার চেষ্টা করে বলল সে, একটা মেয়ে আপনাকে রাক্ষসী বলতেছিল, তাই ইচ্ছে মতো ঝেড়ে দিয়েছে। ও তাই নাকি? তা কি বললো আমার নামে? জান্নাত রাগে মুখ লাল করে তাকিয়ে রইল। ওই তো মেয়েরা রাগ করলে যা গালি দেয় আর কি। ও নিশ্চয়ই বলেছে ওই ড্যানিটা আমার কিছুই করতে পারেনি, এরকম কিছু নিশ্চয়ই। ফারদিন বুঝে গেল জান্নাত সব বুঝে ফেলেছে। এখন মার খাওয়া থেকে বাঁচতে হবে। সে কি করবে ভাবছিল, তখনই জান্নাত আবারও বলে উঠল, কি রে, মনে পড়তেছে না কি বলেছিল মেয়েটা? মনে করিয়ে দেবো? মনে তো আছে, কিন্তু ওই মেয়েটা আপনার নামে একটা কথা বলেছে যেটা আমি আপনাকে বলতে পারতেছি না। কেন, কি বলেছে? বললে তো আপনি রেগে যাবেন। তোরে না বলতে বলছি? আপনার নাকি বিয়ের আগে কয়েকটা ছেলের সাথে রিলেশন ছিল, আপনি আমাকে ঠকালেন। বিপদ এড়াতে ফারদিন এই কথাগুলো সাজালো। কি সব যাতা বলছিস, মুখ সামলে কথা বলে দিলাম। মেয়েটা বলেছে আপনার ল্যাপটপে যে মেল আইডিটা আছে সেটা চেক করলেই নাকি সব পেয়ে যাব। ওই মেয়েটার সাহস কি করে হয় আমার নামে মিথ্যা বলার? মেয়েটা মিথ্যা বলছে না সত্যি সেটা তো আপনার ল্যাপটপের ইমেল দেখলে বোঝা যাবে। মানে তুই আমাকে বিশ্বাস করছিস না? কিভাবে করব? আপনি কি মনমোহন সাধু নাকি যে বিশ্বাস করব? আর যদি ল্যাপটপে এমন কোনো কিছু না থাকে তাহলে আপনি সেটা একবার দেখালেই পারেন। ওকে আয় তুই আমার সাথে আমার রুমে, আমি দেখাচ্ছি তোকে। ওকে চলেন। বলেই ফারদিন জান্নাতের পিছন পিছন যেতে লাগলো। যখনই জান্নাত ফারদিনের রুম থেকে বের হলো তখনই ফারদিন ঠুস করে দরজাটা লাগিয়ে দিল। দরজাটা লাগিয়ে সে নাগিন ডান্স দিতে লাগলো। ওপাশ থেকে জান্নাত দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। ফারদিন তো জান্নাতকে বোকা বানিয়ে খুব খুশি। ওপাশ থেকে জান্নাত চিৎকার করছে, এই ফারদিনের বাচ্চা দরজা খোল, নাহলে পরে তোর অবস্থা খারাপ করে দেবো। আমি বলে দিলাম তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। ভালোই ভালোই খোল বলছি। ফারদিন কোনো কিছু না বলে খাটে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলো। কিছুক্ষণ পর
সব কিছু ঠান্ডা হয়ে গেল। সে ভাবলো আজকে আর বের হওয়া যাবে না, না হলে মার্ডার হয়ে যেতে পারে। দুপুরে না খেয়ে সে রুমে বসে রইল। শেষে দুপুরের একটু পরের দিকে সে ঘুমিয়ে গেল। গালে কারো শীতল স্পর্শে ফরদিনের ঘুম ভাঙল। চোখ খুলে দেখলো জান্নাত সামনেই বসে আছে। সে হালকা হেসে আবার ঘুমোতেই যাচ্ছিল, তখনই সব কিছু মনে পড়ে গেল। লাফিয়ে উঠতে গিয়ে দেখলো সে পারছে না। তার হাত আর পা জান্নাতের একটা ওড়না দিয়ে বাঁধা। পাশে তাকিয়ে দেখলো জান্নাত কতগুলো লিপস্টিক নিয়ে বসে আছে। ফারদিন বুঝলো না তাকে না মেরে জান্নাত লিপস্টিক নিয়ে কেন বসে আছে। আরে বাবু, তোমার ঘুম ভেঙেছে? ওই বাবুকে আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ওলে ওলে, আমার বাবু তুই রাগও দেখছি। কেন মনে নেই কি করেছিস? সরি, আসলে আমি তখন সেলফ ডিফেন্সের জন্য ওইগুলো বলেছিলাম। তা এখন তো কোনো ডিফেন্স করার অবস্থা তোর নাই। বললাম তো সরি, আগে সব কিছু ভুলে যান প্লিজ। রাক্ষসী আর ডাইনিরা তাদের অপমান সব কিছু এত তাড়াতাড়ি ভুলে যায় না। তারপর জান্নাত তার ফোন বের করে ফরদিনের কয়েকটা ফটো তুলল। তারপর নিজের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ফরদিনের গালে চুমু দিচ্ছে, এমনভাবে ছবি তুলতে লাগলো। ওই আপনি কি করতেছেন? যা করতেছি চুপচাপ মেনে নি, তাহলে 5 মিনিট পরে মুক্ত করে দেবো। রাজি থাকলে বল। ওকে। ফরদিন চুপচাপ শুয়ে রইল আর জান্নাত কয়েকটা সেলফি তুলে বাঁধন খুলে দিল। শোন, গিয়ে একবার আয়নায় মুখটা দেখে নে, নাহলে পরে সমস্যা হবে। ফরদিন ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেল। আয়নায় নিজের মুখ দেখে সে নিজেই ভয় পেয়ে গেল। তার মুখের কমপক্ষে 20 জায়গায় জান্নাত চুমু দিয়েছে আর লিপস্টিকের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্যই ডাইনিটা এত লিপস্টিক এনেছিল। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো জান্নাত তার বিছানায় শুয়ে আছে। কিরে, কেমন লাগলো শখটা? আগে বলেন, আপনি এতগুলো ছবি তুললেন কেন? আমি আমার বাবুটার ছবিও তুলতে পারবো না? এসব অ্যাক্টিং বাদ দিয়ে আসল কথা বলেন, ছবিগুলো কেন তুলেছেন? যেন কোনো মেয়ে তোকে প্রপোজ করতে না পারে, আর করলেও এগুলো দেখলে মেয়ে যা বোঝার বুঝে যাবে। ফারদিন মাথায় হাত দিয়ে ফেললো। সে ভাবলো, কি ডেঞ্জারাস মেরে বাবা, এর ভিতর তো আগুনে ভরা। শোনো বাবু, এরপর থেকে কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে আজকে 3টা কথা মনে রেখো, ওকে বাবু? ফারদিন চুপচাপ বসে রইল। আর নীলাকেও তোর সাথে তোলা সেলফিগুলো পাঠিয়ে দিয়েছি। তোকে কাছে পেলে জানেই মেরে দিবে বলেছে। আপনি কেন আমার পিছনে লেগে থাকেন? তুই যে আমাকে জ্বালিয়েছিস, তাই আমি একটা বছর তোকে জ্বালাবো। পরের দিন সকালে ফরদিন আর জান্নাত নিজেদের মতো ভার্সিটিতে চলে গেল। সারাদিন ভালোই কাটলো। শেষ ক্লাস করার সময় ফরদিনের ফোনটা বাজলো। দেখলো জান্নাত ফোন দিয়েছে। বিরক্ত হয়ে সে বাহিরে এসে ফোন রিসিভ করলো। কি হলো, এখন ফোন দিয়েছেন কেন? তোরে ফোন দেওয়া ছাড়া তো আমার আর কাজ নেই, তাই ফোন দিয়েছি। তুই এখনই বাসায় আয়। একটু পরে ক্লাস শেষ হবে, তখন চলে আসবো। তোর ভাইয়া এসে দেখুক তুই আর আমি দুজন আলাদা রুমে থাকি, তারপরে এসে তুই ওনাকে বুঝিয়ে দিস। মানে তোর ভাই ফাহিম আজকে আসছে ঢাকায়, আর উনি এসে আমাদের এখানেই থাকবে। তো তাড়াতাড়ি বাসায় আয়। জান্নাত ফোন কেটে দিল। ফরদিন তাড়াতাড়ি বাসায় গিয়ে নিজের রুমে সব কিছু জান্নাতের রুমে নিয়ে গুছিয়ে রাখলো। জান্নাতও রুম গোছাতে ব্যস্ত ছিল। ফরদিন শাওয়ার নিয়ে বাহিরে আসতেই দেখলো জান্নাত কারোর সাথে কথা বলছে। সে বুঝলো ফাহিম চলে এসেছে। বাহিরে গিয়ে দেখলো ফাহিম টিভি দেখছে আর জান্নাত কফি বানাচ্ছে। ফাহিমের সাথে কথা বলে ফরদিনও টিভি দেখতে বসলো। আপনিও কি কফি খাবেন? ভাইয়ার কফি ফেভারিট, আর এটা কি জিজ্ঞাসা করা লাগে নাকি? আমি ভাইয়ার কথা না আপনাকে জিজ্ঞেস করছি। আমাকে? জান্নাতের মুখে আপনি শুনে ফারদিন বড় শখ খেলো। একটু আগেও তুই তুকারি করছিল, আর এখনই আপনি? বাহ, ও তো অ্যাক্টিংয়ের মাস্টার্স পাস। রাতে খাওয়ার সব কিছু বাইরে থেকে নিয়ে আসলো ফরদিন। খাওয়া শেষ করে সে আর ফাহিম ছাদে গেল। নিচে আসার পর দেখলো জান্নাত বসে আছে। তুমি ঘুমাওনি? না, আপনারা সজাগ তাই আর ঘুমাইনি। জান্নাত, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও। আপনি না হয় ভাইয়ের সাথে ঘুমিয়ে যান। ফারদিন, আমার সাথে থাকা লাগবে না, তোমরা যাও, গিয়ে ঘুমিয়ে যাও, সকালে দেখা হবে। গুড নাইট।
বলেই ফাইম তার রুমে চলে গেল। ফারদিন আর জান্নাতও নিজেদের রুমে চলে এলো। কি রে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলিস? আপনি কি চান আমি ভাইয়ার সামনে আপনি করে বলি? তারপর ভাইয়া জিজ্ঞেস করলে আমি সব সত্যি বলে দিই, তারপর ভাইয়া আমার কথা চিন্তা করে আপনার থেকে ডিভোর্স নিয়ে দিবে? এই, তোর কাছ থেকে এত কথা শুনতে চেয়েছি আমি? তাহলে এখন যেটা বলবো সেটা মেনে নেওয়াই আপনার জন্য বেটার। ফারদিন ভিলেনের মতো একটা হাসি দিল। ভাইয়া চলে যাওয়ার পর তোকে বোঝাবো কত জানে কত চাল। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? মন চাইতেছে তাই, তোকে বলতে হবে নাকি? জান্নাত রাগী মুখ করে উত্তর দিল। না, এমনি আর কি। যা সোফায় গিয়ে শুয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে পড়ল। ফারদিনও বালিশ এনে সোফায় ঘুমিয়ে গেল। এভাবেই কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়ছে। ফারদিন কোনো মেয়ের সাথেই কথা বলতে পারে না, কোনো মেয়ের দিকে তাকাতেও পারে না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়, ব্যাস সেখানেই সব শেষ। এসবের কিছু একটা করার জন্য ফারদিনের মাথায় একটা বুদ্ধি আসলো। সে রাতে মেহেদি ভাইকে ফোন দিয়ে সব কিছুই বলে দিল। সকালে ভার্সিটিতে গিয়ে ফারদিন মেহেদি ভাইয়ের দিকে বসে অপেক্ষা করতে লাগলো কখন জান্নাত আসবে। জান্নাত আসলেই গেট থেকে একজন ইশারা দিবে, তারপর তারা কাজ শুরু করবে। 10 মিনিট পর ইশারা এলো জান্নাত আসছে। সবাই জান্নাতে যাওয়ার রাস্তার উল্টো দিকে মুখ করে বসলো। জান্নাত কাছে আসতেই মেহেদি ভাই বলে উঠলেন, আচ্ছা ফারদিন, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করতেছিস কেন? সত্য বলবো নাকি মিথ্যা? সত্যি করে বল। কারণ হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি, তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগী, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোমার মাথা ঠিক আছে? আপুকে বললে তো উনি আমাকে জানে মেরে দেবেন। জান্নাত পিছনে আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য ফারদিন গেটে ছেলেটাকে ইশারা করলো। সে হ্যাঁ সূচক উত্তর দিতেই ফারদিন আবারও অভিনয় শুরু করলো। তাহলে এখন কি করবি? কি আর করব, এই কয়েক মাসে যদি উনি আমাকে ভালোবাসেন তাহলে বংশের বাতি জ্বলবে, না হলে কোনো কিছু করার নেই। জান্নাত তো তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইলেই পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাতও তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছেন, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেসে গেছি। মেহেদি ভাই, এখন কি করবে বুঝতেছি না। ফারদিন খুব মন খারাপ করে কথাগুলো বলল। তারপর ছেলেটা ইশারা দিল জান্নাত চলে গেছে। প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনার জ্বালানোটা আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ে ফেলবো, এখন সেই সময়টা এসে গেছে। তারপর দেখবো আমাকে জ্বালানোর মজাটা। মেহেদি ভাই হালকা হাসলেন। ফারদিন আগে আগে বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকতেই দেখলো জান্নাত হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন? একটু আগে। জান্নাতের কণ্ঠস্বর আটকে আটকে আসছিল। সে ফারদিনের চোখের দিকে তাকাতেই পারছিল না। ফারদিন বুঝলো প্ল্যান কাজ করেছে। ও, তা হঠাৎ কফি নিয়ে আসলেন আমার জন্য কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। বলেই কফির মগ ফারদিনের হাতে দিয়ে জান্নাত চলে গেল। ফারদিন হালকা হেসে কফি খেতে শুরু করলো। এভাবেই কিছুদিন কেটে গেল। জান্নাত ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়ে পরীক্ষার পড়াশোনা শুরু করলো। ফারদিন এই সুযোগেই জান্নাতের খেয়াল রাখতে শুরু করলো। রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, কফি বানিয়ে দেওয়া, এসবে সে পূর্ণ মনোযোগ দিল। জান্নাতও বদলে যেতে লাগলো। ফারদিনের চোখের দিকে তাকাতেই পারতেন না তিনি। ফারদিন বুঝলো জান্নাত তার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে ফারদিন মেহেদি ভাইয়ের সাথে দেখা করলো। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে এই ভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তোর শ্বশুরকে বললেই তো পারিস। তুমি পারবে কিনা সেটা বলো। তা কে তোর সেই ফ্রেন্ডটা? মারিয়া। এই, তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনতেছি।
মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি? হুম, এবার বুঝেছো কেন শ্বশুরকে বলিনি? কিন্তু ফারদিন, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে যাচ্ছিস। এখানে ভুলের কোনো কিছু নেই। আর এমনিতেও আর 8 মাস পরে তো আমাকে জান্নাত ছেড়েই দিবে। তখন আমি কি করব? আমার লাইফটা গোছাতে তো কাউকে লাগবে, তাই মারিয়াকে আমার দরকার। ওকে, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। অ্যাডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো। এবার উনি নিজে জ্বলবেন আর বুঝবেন অন্যকে জ্বালালে কেমন লাগে। ওকে, তুই মাথা ঠান্ডা কর আর যা করবি ভেবে চিন্তা করিস। মেহেদি ভাই জানালেন তিনি আরও কয়েক বছর এই ভার্সিটিতে রাজনীতি করবেন। ফারদিন বাসায় চলে আসলো। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল এলো। কিরে, তুই কই? নাস্তা করতেছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এক্ষুনি আয়। কি? ওকে, আমি এখনই আসতেছি। ফারদিন ফোন রেখে উঠে যেতে নিলেই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। নাস্তা শেষ করে তারপরে যাবি। বসে নাস্তাটা শেষ কর। জান্নাত চোখ রাঙিয়ে বলায় ফারদিন আবারও নাস্তা করতে বসলো। শেষ করে সে তাড়াতাড়ি ভার্সিটিতে মেহেদি ভাইয়ের কাছে গেল। ভাই, মারিয়া কই? ওইখানে আছে, ও একলা একলা অনেক নার্ভাস ফিল করতেছে, তাই আমার বান্ধবীদের বললাম কোম্পানি দিতে, তুই যা। ফারদিন বাগানে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরল, কিন্তু দেখলো মারিয়া তাকে জড়িয়ে ধরছে না। সে মারিয়াকে ছেড়ে দিল। ছেলেটাকে যার কারণে আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে রইল। আচ্ছা, বসো এখানে। এবার বলো, ছেলেটা কে? তুমি চলে যাওয়ার পর সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে। তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে ঠিক করে আমার। 5 মাসের জন্য সিয়াম দেশের বাইরে গেছে, আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তা কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়ার চোখের কোণে পানি ছিল। মারিয়া, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মারিয়া মাথা নেড়ে না বলল। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বন্ধু হওয়া যাবে তোমার। মারিয়া কাঁদো কাঁদো অবস্থায় রাজি হলো। ফারদিন তাকে হাসালো। মারিয়া ফারদিন আর জান্নাতের কথায় জিজ্ঞেস করলো। ফারদিন হালকা হাসলো। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে হবে 8 মাস পরে। কি হবে? ডিভোর্স। কি? মারিয়া অবাক হয়ে গেল। ফারদিন তাকে শুরু থেকে সব খুলে বলল। 1 বছরের কন্ট্রাক্টের কথা শুনে মারিয়া স্তব্ধ হয়ে গেল। ফারদিন দেখলো মারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারদিন খেয়াল করে দেখলো মারিয়া চোখের কোণে পানি টলমল করছে, আর সে মায়া ভরা চোখে ফারদিনের দিকে তাকিয়ে আছে। ও সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। সরি। সরি ফারদিন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে ধুর, কি বলো? তুমি যাকে পছন্দ করেছো সে নিশ্চয়ই ভালো হবে, চিন্তা করো না আমাকে নিয়ে। আমার কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখের পানি আটকাতে পারল না। সে হু হু করে কেঁদে উঠল। ফারদিন ভাবলো ওর মন ঠিক করা দরকার। মারিয়া, আমার একটা কথা রাখবে? বলো। মারিয়া, তুমি তো আর আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জান্নাতের ওপর আমার সব প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর ওপরে কিসের প্রতিশোধ নেবে তুমি? আর কিরকম হেল্প? জান্নাত যে আমাকে এতটুকু জ্বালিয়েছে সেগুলোর প্রতিশোধ নেব। আর হেল্পের কথাটা কিভাবে বলবো বুঝতে পারতেছি না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, আর মারিয়া ফারদিনের দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে, তাই তো? মারিয়ার কথা শুনে ফারদিন চমকে উঠল। সে ভাবল মারিয়া তার মনের কথা কি করে বুঝলো। শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখনো আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনো আমার কাছে সেই আগের ফারদিনই আছো। ওর কথাগুলো শুনেই ফারদিন কিছুটা হালকা হলো। মারিয়া যে ফারদিনের চোখ পড়তে পারে এটা আগে থেকেই জানা ছিল। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। আচ্ছা, তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। মারিয়া কিছু না বলেই একটা রহস্যময় হাসি দিল। কি হলো, হাসলেন কেন?
না এমনি। আচ্ছা, এটা বলো যে এখানে র্যাগিংয়ের কী অবস্থা? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি। বলে ফারদিন মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেল। সেখানে নতুন পুরনো সবাই ছিল। ফারদিন, মারিয়া আর মেহেদি ভাই তিনজনে একটা টেবিলের উপর দাঁড়ালো। অ্যাটেনশন গাইস। সবাই তাদের দিকে তাকালো। হাই, আমি ফারদিন, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। আমার সম্পর্কে পুরনো যারা আছে সবাই জানে, নতুন যারা এসেছো তারা কিছুদিনের মাঝেই আমার সম্পর্কে জানতে পারবে। সো আমি যেটা বলতে এসেছি, এই যে এই মেয়েটা, ওর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড। মারিয়া ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তাই টেনশনে আছে র্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র্যাগিং করলেও আমার ফ্রেন্ডের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করে তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না। তারপর মারিয়াকে নিয়ে সে গাছতলায় চলে আসলো। র্যাগিংয়ের ভয় কেটে যাওয়ায় মারিয়া কিছুটা আশ্বস্ত হলো। ফারদিন তাকে জানালো সে আপাতত বাসায় যাবে। মেহেদি ভাই ফারদিনকে তার শেষ প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফারদিন জানালো জান্নাতের পরীক্ষা শেষ হলেই সে তার প্রতিশোধে খেলা শুরু করবে। ফারদিন বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখছিল। বিকেলে ছাদে হাঁটতে গেলে জান্নাত তার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? কালকে আব্বু আম্মু আসবে এখানে, তাই বাজারে যা গিয়ে সব বাজার নিয়ে আয়। ও, তা হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ করতে না হয়, তাই আম্মু আসবে। আমি শুধু পড়ালেখায় মন দেবো। এমনিতেও কি কাজ করেন আপনি? সব তো আমিই করি। এই রাগাবি না বলে দিলাম, যা গিয়ে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আয়। আর কাল থেকে আম্মু বাসায় রান্না করবে। ওকে। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে ফারদিন অবাক হয়ে গেল। দেখল তার শ্বশুর শাশুড়ি আজকেই চলে এসেছেন। ফারদিন হাসি মুখে তাদের সাথে কথা বলল। সবাই একসাথে নাস্তা করলো। জান্নাতের আব্বু হঠাৎ একটা কথা বলে বসলেন। জামাই, আমরা কি নাতি নাতনির মুখ দেখবো না? কথাটা শুনেই ফারদিনের খাবার গলায় আটকে গেল। জান্নাতও আকাশ থেকে পড়ল। পরিস্থিতি সামলাতে ফারদিন উত্তর দিল, জি, আসলে আপনার মেয়ে চাচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ও, তাহলে তো ভালোই। খাওয়া শেষ করে ফারদিন তার রুমে ঘুমোতে গিয়ে দেখলো দরজায় তালা। সে জান্নাতের কাছে গেল। আমার রুমে তালা ঝুলতেছে কেন? কেন ঝুলতেছে জানিস না? যা গিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়। তাহলে চুপ করে কাটে পড়। ফারদিন ভাবলো এবার জান্নাত সোফায় শোয়ার মজা বুঝুক। কিন্তু জান্নাত পড়া শেষ করে ফারদিনের পাশে শুয়ে পড়ল। ফারদিন হঠাৎ উঠে বসলো। কিরে, উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি সোফায় ঘুমাতে তোর সমস্যা হয়? আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে কোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানোর চেয়ে সোফায় ঘুমানো অনেক ভালো। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা। ফারদিন বালিশ আর কাঁথা নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই 2 মাস কেটে গেল। জান্নাতের পরীক্ষাও শেষ হলো। এই 2 মাসে ফারদিন আর জান্নাত ফাহিম বা ফাতিমার কাছে কোনো সন্দেহ করার সুযোগ দেয়নি। মারিয়ার সাথেও ফারদিনের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেল। আর জান্নাতের বাবা মা চলে যাবেন, তাই বিকেলেই ফারদিন বাসায় আসলো। তারা চলে যাওয়ার পর ফারদিন হাঁপ ছেড়ে বাঁচল। পরের দিন ভার্সিটিতে গিয়ে ফারদিন মেহেদি ভাই আর মারিয়াকে তার নতুন প্ল্যান বলল। প্ল্যানটি ছিল একটা কাপল কন্টেন্টের আয়োজন করা, যেখানে উইনারকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমেই ফারদিন জান্নাতকে কিছু একটা বোঝাতে চায়। বিকেলে ফারদিন জান্নাতকে ডেকে ছাদে নিয়ে গেল। জান্নাত জানতে চাইলো সে কিছু বলবে কিনা। তাহলে বল। তারপর হঠাৎ ফারদিন পিছন থেকে গোলাপ ফুল বের করে হাঁটু গেড়ে বসে জান্নাতের সামনে তুলে ধরল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। জান্নাত শুধু হাঁ করে ফারদিনের দিকেই তাকিয়ে রইল। সে কোনো কথা বলতে পারছিল না। কি হলো, কিছু বলছেন না কেন? ডাক দিতেই জান্নাতের ঘোর কাটলো। সে রাগী স্বরে বলল, এই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি আমি তোর সাথে, এখন এসব বলে আমাকে রাগাস না।
আপনি এইভাবে বললেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর। আর যদি কখনো এরকম ভালোবাসার কথাটা বলিস তাহলে মেরে না তোর হাত পা ভেঙে দেবো বলে দিলাম। বলেই জান্নাত তাকে পাশ কাটিয়ে চলে গেল। আর ফারদিন দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলো। তার পরিকল্পনা কাজে দিয়েছে। তবে সে বিষণ্ণতার ভান ধরে রুমে চলে এলো। রাতে কেউ কারোর সাথেই কথা বলল না। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর ফারদিন আর মেহেদি ভাই মিলে অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করলো। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এভাবে আরও 7 দিন কেটে গেল। ফারদিন আর জান্নাত এখন আর কথা বলে না। জান্নাত কেমন যেন সারাদিন চুপচাপ হয়ে থাকে। ভার্সিটিতে গিয়ে ফারদিন সবাইকে জানালো আজ থেকে তাদের মূল পরিকল্পনা শুরু হবে। বাসায় এসে সে দেখলো জান্নাত ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ফারদিন ফ্রেশ হয়ে এসে জান্নাতের পাশে সোফায় বসে টিভি দেখতে লাগলো। সে মারিয়াকে একটা মেসেজ পাঠিয়ে মোবাইলটি সোফায় রেখে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর বাসায় ফিরতেই দেখলো জান্নাত রাগে আগুন হয়ে আছে। ফারদিন না বোঝার ভান করে আবারও টিভি দেখতে বসলো। ফারদিন, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? ফারদিন অবাক হওয়ার ভান ধরে মাথা নেড়ে হ্যাঁ বলল। তোর আর মারিয়ার মাঝে কি চলতেছে? কি আবার চলবে? মারিয়া আর আমার মাঝে আগে যেটা ছিল এখনো সেটাই চলছে। মানে? মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি করে সেভ করেছিস? যেটা মন চায় সেটা দিয়ে। আর আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গিয়েছিল। এদিকে তোর মোবাইল বাজতেছিল তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পেছনে কি করছিস। আপনার পেছন করতে যাব কেন? আর এমনিতেও আপনার পেছন করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমিও তো কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথা বলতেও পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকতেছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো কারোর সাথে থাকলেও কমপক্ষে এতটুকু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। সীমা আমি না, আপনি অতিক্রম করতেছেন। কারণ এই কয়েকটা মাসে কম জ্বালায়নি আমাকে, অনেক সহ্য করেছি। আর না, এখন আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। তুই কি বলতে চাইছিস? মানে হলো আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে? তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপর না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করিনি। মারিয়া এখনও আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দেয়নি। ও, তুই কি চাস আমি আমাকে উল্টো পাল্টে বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করো? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করুন প্লিজ। কারণ এই কয়েক মাসে আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কীরকম আমাদের সম্পর্ক তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই সব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই তখন আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? জান্নাত আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল। সে নিজের রুমে চলে গেল। পরের দিনগুলো ফারদিন জান্নাতের সাথে কথা না বলেই কাটিয়ে দিল। জান্নাত সারাদিন একা একা কি যেন ভাবতো। একদিন বিকেলে ফারদিনকে ছাদে ডাকলো জান্নাত। গিয়ে দেখলো জান্নাতের চোখে পানি। কি বলবেন বলেন? ফারদিন অবাক হয়ে গেল। সে জান্নাত এমন কিছু একটা হতে পারে। সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন? আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি। আসলে মারিয়া আমাকে অনেক ভালোবাসে। আর এমনিতেও আমি ওর মন একবার ভেঙেছি, আর ভাঙতে চায় না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তা তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না। বলেই ফারদিন চলে এলো। সে বুঝতে পারছিল জান্নাত তাকে জ্বালানোর মাসুল দিচ্ছে। পরের দিন জান্নাতের চোখ মুখ ফোলা আর লাল দেখে ফারদিন বুঝলো সে সারা রাত কেঁদেছে। তাও ফারদিন খেয়াল না করে ভার্সিটিতেই চলে গেল। রাতে বাসায় ফিরে জান্নাতকে রাগানোর জন্য ফারদিন বলল যে সে মারিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিল। ঘরে বউ থাকতে তুই বাইরের মেয়ে নিয়ে ঘুরতে যাস, লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্যাক্টে বিয়ে হয়েছে, তাই এসব ফাউল কথা বলবেন না। দেখ, আমাকে রাখবি না, তাহলে যে আমি কি করবো তা আমি নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন।
আম্মুর কাছে নালিশ দেওয়ার পথ তো আমি বন্ধ করে দিয়েছি। ঠিক বলেছিস, তোর ক্ষতি করবো না, করার পর বুঝবি কার ক্ষতি করেছি। মানে? মানেটাও তোকে বলতে যাবো কেন? আপনাকে বলতে হবে না, আপনি। আর কিছু বলার আগেই ফারদিনের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলো মারিয়া ফোন দিয়েছে। ফারদিন মনে মনে খুশি হলো, ভাবলো এবার জান্নাতকে একটু জ্বালিয়ে নেওয়া যাক। সে কলটা রিসিভ করলো। হ্যাঁ বেবি, বলো। ফারদিন, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। ফারদিন তাকিয়ে দেখলো জান্নাতের চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হয়েছে তাকে কাঁচা খেয়ে ফেলবে। ফারদিন সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো কথা বলতে লাগলো। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সাল বাসায় করতে পারি, যেভাবে হোক এই কন্টেস্টে জিততে হবে আমাদের বেবি। তাড়াতাড়ি এসো, রাখি, বাই। ওকে বাই, লাভ ইউ। ফোনটা রেখে দিতেই দেখলো জান্নাত রাগে শেষ সীমানায় পৌঁছে গেছে। তুই কিসের কন্টেস্টের কথা বলতেছিলি? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হচ্ছে, ওইটার। নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোনো কন্টেস্ট তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও ওইটাতে জয়েন হয়েছে। তো পার্টনার কি? কেন আবার মাই লাভ মারিয়া। জান্নাত রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে সে নিজের রুমে চলে গেল। সকালে মেহেদি ভাইয়ের ফোনে ফারদিনের ঘুম ভাঙল। মেহেদি ভাই তাকে জরুরি ভিত্তিতে ভার্সিটিতে ডাকলেন। ফারদিন ফ্রেশ হয়ে বের হওয়ার সময় দেখলো জান্নাত তাকে দেখে মিটিমিটি হাসছে। সেদিকে নজর না দিয়ে সে ভার্সিটিতে গেল। গিয়ে দেখলো মারিয়া মাথা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাই চিন্তিত। মারিয়াকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? জান্নাত হয়তো কোনো কিছু বলেছে ওর বাবার কাছে। ফারদিন আর কোনো কথা না বলে মারিয়াকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যার জানালেন ফারদিনের শ্বশুরের নির্দেশে তাকে এটি করতে হয়েছে। ফারদিন তৎক্ষণাৎ তার শ্বশুরকে ফোন করে জান্নাতসহ ভার্সিটিতে আসতে বলল। ঘণ্টাখানেক পর তারা এলে ফারদিন জান্নাতকে আলাদা রুমে ডেকে নিল। জান্নাত, আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চিরতরে চলে যাব। ফারদিনের কথা শুনে জান্নাত স্তব্ধ হয়ে গেল। তার চোখের কোণে পানি টলমল করতে লাগলো। ফারদিন সাফ জানিয়ে দিল মারিয়াকে থাকতে না দিলে সেও উধাও হয়ে যাবে। বিকেলে প্রিন্সিপাল স্যার মারিয়ার টিসি বাতিল করে দিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে ফারদিন দেখলো জান্নাত অনেক কান্না করে ঘুমিয়ে পড়েছে। তার লেপ্টে থাকা কাজল আর মায়াবী মুখ দেখে ফারদিনের খুব মায়া হলো। রাতে ফাতেমা ফোন করে তাদের বাড়িতে যেতে বললেন। ফারদিনের ভাবি মা হতে চলেছেন, তাই সবাইকেই যেতে হবে। ফারদিন জানালো তার পরীক্ষা শেষে সে জান্নাতকে নিয়ে যাবে। জান্নাত এখন ফারদিনের সব কথা মুখ বুজেই সহ্য করে। ফারদিন তাকে কষ্ট দেওয়ার জন্য মারিয়াকে বাসায় নিয়ে আসে, যা দেখে জান্নাত নিভৃতে চোখে জল ফেলে। মারিয়া একদিন ফারদিনকে বলল জান্নাতকে ক্ষমা করে দিতে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু ফারদিন আরও কিছুদিন তাকে জ্বালাতে চাইল। পরের দিন বিকেলে ফারদিন জান্নাতকে নিয়ে গ্রামে তার বাড়িতে গেল। সেখানে রাতে খাওয়ার সময় ফাহিম ভাইয়া নাতি নাতির মুখ দেখার ইচ্ছে প্রকাশ করলে ফারদিন আমতা আমতা করতে লাগলো, কিন্তু জান্নাত পরিস্থিতি সামলে নিল। খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। রাতে রুমে গিয়ে ফারদিন সোফায় শুতে চাইলে জান্নাত তাকে ধমক দিয়ে খাটে শুতে বাধ্য করলো। গ্রামে 7 দিন থাকার পর একদিন জান্নাত ফারদিনকে রুমে ডেকে 2 গালে চড় বসিয়ে দিল। মারলেন কেন? তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস। ফারদিন বুঝলো মারিয়া সব সত্য বলে দিয়েছে। রাতে জান্নাত তাকে শাসিয়ে রাখলো। ফারদিন মারিয়াকে ফোন করলে মারিয়া হাসতে হাসতে বলল আজ তাদের বাসরাত হবে। পরের দিন তারা ঢাকায় ফিরে এলো। রাতে ফারদিন রুমে যেতেই জান্নাত ভিলেনের মতো হাসলো। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে? আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো বলেই জান্নাত তাকে কিল ঘুষি মারতে লাগলো আর তার সাথে করা অন্যায়ের প্রতিবাদ করতে লাগলো। কিছুক্ষণ পর জান্নাত নিজেই কেঁদে ফেললো। কি হলো, কাঁদতেছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না, তাই না? হুম। আমি বোকা যে তোকে নিজে থেকে বেশি ভালোবেসে ফেলেছি।
আচ্ছা, ভাইয়া যে কথাটা বলেছিল আপনি চাইলে সেটা কিন্তু ট্রাই করতে পারি, রাজি আছেন? জান্নাত অবাক হয়ে ফরদিনের দিকে তাকালো। কোনো উত্তর দেওয়ার আগেই জান্নাত নিজের ঠোঁট দিয়ে ফরদিনের ঠোঁট জোড়া আটকে দিল। কিছুক্ষণ পর জান্নাত ফরদিনকে জড়িয়ে ধরে শুয়ে রইল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভেতরে একটা ভিলেন আছে। রাগ তোর ভিলেনগিরি, বের করছি আমি। কথাটা বলতেই ফরদিন জান্নাতের ঠোঁট দুটো আবারও নিজের সাথে মিশিয়ে নিল।